ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধ কি শেষ পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারেও প্রভাব ফেলবে এবং কোম্পানিগুলো কিন্তু এরই মধ্যে সতর্কতা দিতে শুরু করেছে। আজ জানাবো বিস্তারিত তথ্য। আজ দেখে নেই শুরুতেই যে সপ্তাহের যে শেষ কার্যদিবসে অর্থাৎ আজ ২৬শে মার্চ উপলক্ষে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি রয়েছে। তার আগের কার্যদিবসে পুঁজিবাজারে কিন্তু পজিটিভ মুভমেন্ট ছিল, তবে তার আগে যুদ্ধের যে একটা প্রভাব তা কিন্তু ভালোভাবেই পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। গতকাল কিন্তু ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৫,৩১৬ পয়েন্টে অবস্থান করে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১,০৭৩ এবং ডিএস30 ইন্ডেক্স ৮ পয়েন্ট বেড়ে ২,০১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ওদিন কিন্তু কিছুটা লেনদেনের পরিমাণ বেড়েছে, ৬০৩ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যেখানে ৪৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল, অর্থাৎ আগের দুই কার্যদিবসে কিন্তু ৫০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে, সেখানে গতকাল পজিটিভ মুভমেন্টে ফিরে ৬০৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যদিও বিষয়টি পজিটিভ, দেখা যাক বাজার বিশ্লেষণ করলে কি অবস্থা দাঁড়ায়। ওই দিন ২৪১টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ১০২টির এবং ৪৭টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোর মধ্যে প্রথমেই ছিল ব্র্যাক ব্যাংক। আপনারা জানেন এই ব্র্যাক ব্যাংক গত এক বছরে বিনিয়োগকারীদের 58.43% পজিটিভ রিটার্ন দিয়েছে, তো মুনাফা দিয়েছে। গত ৬ মাসে কিন্তু যা 2% পজিটিভ রিটার্নে এসেছে এবং গত যে বেশ কয়েকদিনের বিশেষ করে সাম্প্রতিক সময় দরপতনে কিন্তু এই শেয়ারটির দর যেই জায়গায় বেড়ে গিয়েছিল তা থেকে কিন্তু নিচে নেমে এসেছে এবং সেই কারণে কিন্তু এই শেয়ারটির দিকে এক শ্রেণীর বিনিয়োগকারী ঝুঁকেছে। যেখানে কয়েকদিন আগে ওই শেয়ারটির দর বেড়ে প্রায় 88 টাকায় উঠে গিয়েছিল, সেখানে ৭১ টাকা নেমেছে। এখনো এক শ্রেণীর বিনিয়োগকারী কিন্তু এই শেয়ারটির দিকে ঝুঁকছে এবং তারা যদি বাজারে যখন এই যুদ্ধের ঢামাডোলটা থেমে যখন একটা পজিটিভ মুভমেন্ট আবার আসবে, সেই তখন কিন্তু এখানে কিন্তু ১০ থেকে ১২ টাকার একটা গ্যাপ পেয়ে যেতে পারেন। যদি sharebusiness24.com কোনো শেয়ারের দর বাড়ানো কমানো বা কোনো কোম্পানির যদি অতি উৎসাহী হয়ে পজিটিভ খবর প্রচারও করে না, কিন্তু বাস্তব যেই ঘটনাগুলো যাদের আর্থিক আয় রয়েছে এবং ফান্ডামেন্টালি ভালো, সেই তথ্যগুলো কিন্তু তুলে ধরে থাকে। সেই অংশ হিসেবে বলা যায় যে এই ক্যাটাগরির এই শেয়ারটির ৩ প্রান্তিকই আয় রয়েছে এবং এই শেয়ারটি পি রেশিও কিন্তু 10.27 পজিটিভ রয়েছে। এই শেয়ারটির দল এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এই শেয়ারটি। অন্যদিকে তারপরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গত ৬ মাসের এটারও কিন্তু -1.10% নেগেটিভ রিটার্নে রয়েছে এবং ব্র্যাক ব্যাংকের মতো এই স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ারও কিন্তু অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। ২১৬ টাকায় এই শেয়ারটি রয়েছে। দুই প্রান্তিকই প্রতিষ্ঠানটি আয় রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারে যদি কোনো একটা বিশ্বস্ত শেয়ার থেকে থাকে তাহলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কিন্তু একটি। তারপরে রয়েছে ব্যাটবিসির সময়টা বেশ কিছুদিন খুবই খারাপ গেলেও কিন্তু এই শেয়ারটি যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তা কিন্তু সময় বলে দেয়। কিছু দিন আগেও যেখানে প্রায় ২৮৮ টাকায় ছিল, সেখানে কিন্তু ২২৭ টাকায় নেমেছে। সুতরাং এই শেয়ারটিতে কিন্তু এক শ্রেণীর বিনিয়োগকারীরা কিন্তু ৫০ টাকা ৬০ টাকা গ্যাপে কিন্তু বিক্রি করে কিন্তু ঠিকই মুনাফা করছেন। এখনো সেই অবমূল্যায়িত অবস্থায় রয়েছে ব্যাটবিসির দর। গত ৬ মাসে কিন্তু -18.86% নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এবং এক বছরে যা ছিল -29.85% নেগেটিভ। পি রেশিও 7.01। ব্যাটবিসির পরে যে শেয়ারটি রয়েছে পূবালী ব্যাংক, গত ৬ মাসে বিনিয়োগকারীদের 30.31% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ মুনাফা দিয়েছে এবং ৩৭ টাকা ৪০ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। এরপরে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, গত ৬ মাসে বিনিয়োগকারীদের 10.04% পজিটিভ রিটার্ন দিয়েছে, ২৭ টাকা ৪০ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে। এরপরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, গত ৬ মাসে বিনিয়োগকারীদের -16.16% নেগেটিভ রিটার্ন দিয়েছে। দুই প্রান্তিকই প্রতিষ্ঠানটি আয় রয়েছে ১১৯ টাকা ৩০ পয়সা। অর্থাৎ একটি বিষয় লক্ষণীয় যে পজিটিভ মুভমেন্টে যেই শেয়ারগুলো রয়েছে প্রত্যেকটা শেয়ারই কিন্তু এ ক্যাটাগরি এবং ভালো শেয়ার এবং মূল্যভিত্তির শেয়ার। এই শেয়ারে বিনিয়োগ করলে কিন্তু ঝুঁকির পরিমাণ খুবই কম।
এরপর হচ্ছে ব্যাংক এশিয়া, এই প্রতিষ্ঠানটিও এই ক্যাটাগরির এবং গত 6 মাসে বিনিয়োগকারীদের 22.10% পজিটিভ রিটার্ন দিয়েছে। এই প্রতিষ্ঠানটিও আয়ে রয়েছে, তিন প্রান্তিকেই আয় ছিল। ব্যাংক এশিয়ার পরেই যে শেয়ারটি রয়েছে ওয়ালটন, বাংলাদেশের যে জায়ান্ট কোম্পানি, এই ওয়ালটন হাইটেকের দর কিন্তু 382.70 লেনদেন হয়েছে সর্বশেষ কার্য দিবসে। গত 6 মাসে নেগেটিভ -18.12% নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং পি রেশিও 11.18। ওয়ালটনও কিন্তু এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এবং পি রেশিও খুবই লোভনীয় রয়েছে। এরপরে আছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকের কিন্তু গত 6 মাসে 16.13% কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং তিন প্রান্তিকই প্রতিষ্ঠানটি আয় রয়েছে। এরপরে রয়েছে রানার অটোমোবাইল। রানার অটোমোবাইলের একটি খবরকে কেন্দ্র করেই কিন্তু মূলত দর বাড়ছে, 2 দিনে প্রায় 18% উপরে দর বাড়াচ্ছে এবং 28.66% কিন্তু গত 6 মাসে রিটার্ন দিয়েছে। তিন প্রান্তিকে আয় রয়েছে, 40.40 টাকা সর্বশেষ এই প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে। এখন আমরা বেশ কিছু খবর দেখব যে কোয়েস্ট কেলেঙ্কারি, 68 কোটি বিনিয়োগে তদন্তে বিএসইসি। পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি পিএলসিতে নিয়ম ভেঙে 68 কোটি টাকার বেশি বিনিয়োগের ঘটনায় নতুন মোড় নিয়েছে। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এই বিনিয়োগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তারা কোনো অনিয়মে জড়িত কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে নিয়ম ভেঙে 6টি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কোয়েস্ট বিডিসি বিনিয়োগ করায় 6 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে কিন্তু 9.11 কোটি টাকা জরিমানা করে বিএসইসি। একই সঙ্গে বিনিয়োগের আড়ালে সম্ভাব্য মানি লন্ডারিং এর অভিযোগে দুদকের কাছে সব তথ্য পাঠানো হয়েছে। বিএসইসির নির্দেশনায় বলা হয় যে 2024 সালে 1 সেপ্টেম্বর অনুসন্ধান কমিটি যে দাখিল করা প্রতিবেদন, সেখানে তার সুপারিশের ভিত্তিতে কিন্তু কোয়েস্ট বিডিসির অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট তৎকালীন এসআরএমআইসি ও সিআইএ বিভাগের কর্মকর্তারা কোনো অনিয়মে জড়িত ছিল কিনা তা চিহ্নিত করতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ শস্যের ভিতরে যদি ভুল থাকে, বিএসইসির কর্মকর্তারাই যদি এসব কেলেঙ্কারিতে জড়িত থাকেন, তাহলে সেটার অবশ্যই উপযুক্ত তদন্ত হয়ে এবং বিচার হওয়া দরকার। এবং দেখেন যে খবরটি বিওআইডির সঙ্গে চুক্তি, 2 দিনে রানার শেয়ারের দাম বাড়লো 18.5%। শেয়ার বাজারে তালিকাভুক্ত যে অটোমোবাইল খাতের কোম্পানি রানার অটোমোবাইলসের শেয়ারের দাম 2 দিনে 6 টাকার বেশি প্রায় 18.5% বেড়েছে। পাশাপাশি হঠাৎ কোম্পানির শেয়ারের লেনদেনের শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। এরপরে আরেকটি খবর দেখব যে বিনিয়োগকারীদের কিন্তু আগাম সতর্কবার্তা দিয়েছে জিপি অর্থাৎ গ্রামীণফোন। এই মধ্যপ্রাচ্য সংকটে যে দেশের জ্বালানি খাত ও অর্থনীতি চাপে পড়েছে, এই অবস্থায় নিজেদের ব্যবসা পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীদের আগাম সতর্ক করেছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে প্রথমবারের মতো এই ধরনের আগাম সতর্কতামূলক পূর্বাভাস প্রকাশ করেছে গ্রামীণফোন। কোম্পানিটি বলছে যে এটি পৃথিবী জুড়ে বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক উত্তম চর্চা। সেই আন্তর্জাতিক উত্তম চর্চার অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের পূর্বাভাস প্রকাশ করেছে গ্রামীণফোন। একটি ভালো লক্ষণ। এই ছিল শেয়ার বাজার সংক্রান্ত কিছু আপডেট তথ্য। sharebusiness24.com এর সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই চ্যানেলটি যাতে বড় হয় এবং নিত্য নতুন তথ্য সমৃদ্ধ আরো যেগুলো বিনিয়োগকারীদের জানা দরকার সেই তথ্যগুলো উপস্থাপনা করতে পারে, সেই সুযোগ দেবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।